আসসালামু আলাইকুম। আজ আমার প্রথম সকাল খুলনায়, সেকেন্ড দিন। এখন সকালে নাস্তা করব খুলনা ক্লাবে। তো আমাদের সকালে নাস্তা হলো সেমাই, কিছু ফল, ভাজি, ডিম আর পরোটা, তেল ছাড়া পরোটা। আপনার জন্য খুবই সুন্দর দিন, অত বেশি রৌদ্র না এখনও, মেবি এখনও টু আর্লি। ফেরিঘাট আর একটা ল্যান্ডমার্ক বললাম ফেরিঘাট। ফেরিঘাট আজকে আমাদের ভ্রমণ সঙ্গী আছেন আমাদের অপি ভাই, দীপু ভাই, সে হ্যালো, জামাল ভাই। আমরা এখন যাচ্ছি বুড়ি গোয়ালিনী রেঞ্জ। এটা হলো মুন্সিগঞ্জ, সাতক্ষীরার মুন্সিগঞ্জ, ঢাকার মুন্সিগঞ্জ না। এই কাঁচা বাজারের নামটা কি? সামনে যাচ্ছি ডুমুরিয়া। একটি নির্মাণাধীন কাঁচা বাজার ডুমুরিয়াতে। কাঁচা বাজার যে এত সুন্দর ডিজাইনের হয় এটা না দেখলে আমি বিশ্বাস করতাম না। অ্যামেজিংলি সুন্দর একটা কাঁচা বাজার। এটা আসলে অ্যামেজিং যে একটা কাঁচা বাজার এত সুন্দর হতে পারে, তার ডিজাইন। এটার নাম হলো ভিলেজ সুপার মার্কেট ডুমুরিয়াতে। জাস্ট অ্যামেজিং, বিউটিফুল। পাকা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে, কৃষকের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। কৃষকের সবচাইতে আনন্দের সময় হলো এই ধান কাটার সময়। প্রায় 4-5 দিন আগে থেকে ধান কাটা শুরু হয়ে গেছে এবং ধান কাটা অলমোস্ট শেষ। আর চারিদিকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, এই গন্ধ আমি কার সাথে তুলনা করব আমি আসলে ভেবে পাচ্ছি না। খুব সুন্দর সোদা সোদা একটা গন্ধ, খুব হালকা গন্ধ। ঘাস কাটার যে গন্ধ সেরকম না, এটা আলাদা। এটা সম্পূর্ণ আলাদা একটা গন্ধ, সুগন্ধ। রিয়েলি অ্যামেজিং। এবং এটা দেখতেও খুবই ভালো লাগছে যে তারা ধান কেটে এখন বাড়িতে নিয়ে যাবে। কী আনন্দ, কী সুখ। ফার্নিচার বানানো তো আমরা সবসময় দেখি, নৌকা বানানো দেখি কতদিন। এটা নৌকা বানানোর জায়গা। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নৌকা বানাতে কতদিন লাগে? দুইজন মানুষ আপনারা একদিনে একটা নৌকা বানায় ফেলান। এইটা মাত্র সকালে শুরু করছেন আজকে। একটা নৌকার দাম ৬,০০০ টাকা, বানাতে লাগে একদিন, আর মজুরি হলো ১৫০০ টাকা, ১,৫০০ টাকা। পয়লা জানুয়ারি 2004 বা তার পূর্বে হলে এবং আগে ঘোষণা না হয়ে থাকে এই নৌকাটা আরো বড়, বেশ বড় নৌকা।
আপনার কতদিন লাগছে নৌকাটা বানাইতে? ওই 3 থেকে 4 দিন। এটা দুজনে আপনারা বানান 3 থেকে 4 দিন লাগছে। আর কত টাকা বিক্রি করেন এই নৌকা? ওই 9,000-10,000 এরকম। 9-10 হাজার টাকা বিক্রি হয় মজুরি সহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। যেটা তারা ইউজ করে নৌকা বানানোতে। আরও একটা নতুন নৌকার দোকান, এখানে নৌকা বানায়। আপনার নাম? আনোয়ার ভাই। আচ্ছা, এটা আপনারই দোকান তাহলে দেখছি। শেখ আনোয়ার হোসেন। হ্যাঁ জি, এটা আমার দোকান। এটা তো আনোয়ার সাহেব, আপনি কতদিন ধরে ব্যবসা করেন? 20-22 বছর ধরে নৌকা বানাই এখানে, নদীর নৌকা, ঘেরের নৌকা। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনি আমাদের নৌকা দেখানোর জন্যে। আরও নৌকা বানানো হচ্ছে, এগুলো অলমোস্ট ফিনিশড। সব হাতে বানানো, কামারদের বানানো পেরেক নৌকাতে যেগুলো ইউজ করা হয়, সবই হাতে বানানো, খুবই প্রিমিটিভ টেকনোলজি দিয়ে তারা এগুলো বানায়। নৌকাগুলো হয় খই বাবলা দিয়ে তৈরি, খই বাবলা কাঠের। খই বাবলা আর হয় আপনার চাম্বল কাঠ। আর চাম্বল, খই পাবলা আর চাম্বল আসলে এটা বাবলা গাছেরই একটা জাত, খই বাবলা। খই বাবলা। আর চাম্বল তো আরেকটা জাত। এটা পানিতে থেকে হয়ে আসে। যাচ্ছি সাতক্ষীরার শ্যামনগর দিয়ে। শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ উপজেলা। এটা মুন্সিগঞ্জ? মুন্সিগঞ্জের কাছে। শ্যামনগর উপজেলা। আচ্ছা, শ্যামনগর উপজেলা দিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, তা আমরা তো সে খুলনা থেকে রওনা হয়েছি সকাল 8টার সময়, এখন বাজে 11টা। আরও ঘন্টা খানেক লাগবে। প্রায় 140 কিলোমিটার ধরে যাচ্ছি আমরা ওই গোয়ালিনী রেঞ্জ, বুড়ি গোয়ালিনী, সরি অ্যাবাউট দ্যাট, বুড়ি গোয়ালিনী রেঞ্জ। তো কয়েকটা জিনিস আমার লং জার্নি, লং ড্রাইভ আমার মনে আসলো। একটা হলো, আমি তো আসার সময় ঢাকা হয়ে যখন খুলনা আসি, আমাদের গ্রামের পাশ দিয়ে আসলাম, যদিও আমি নিজের গ্রাম নিজে চিনতে পারি নাই। সব কিছু তো চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট, যে গাছগুলো ছিল, যেগুলো ল্যান্ডমার্ক হিসেবে ছিল, সেগুলো এখন আর নাই। তো যাই হোক, তো পদ্মা নদী পার হয়ে আসলাম। তো এই দুইটা ব্যাপারে আমার বেশ কয়েকটা জিনিস আমার খুব মনে লাগলো। সেটা হলো যে পদ্মা নদীতে আমি আসলাম, একটা পালতোলা নৌকা দেখি নাই। নদীর সৌন্দর্য হলো পালতোলা নৌকা। তো এবং এটা কিন্তু সারা পৃথিবীতেই বাংলাদেশের নদী যখন বলা হয়, ওই পালতোলা নৌকার একটা ছবি, একটা ইমেজ আপনার মনের ভিতরে চলে আসে, অথচ সেটাই মিসিং। আমরা কিন্তু আসলে সরকারিভাবে না হোক, কর্পোরেট পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে আমরা এটা প্রমোট করতে পারি যে আমরা কয়েকটা নৌকা, হাতে গোনা কয়েকটা হোক, অসুবিধা নাই, যেটা সবসময় পালতোলা কয়েকটা নৌকা আমাদের নদীগুলোতে থাকবে। সেটা পদ্মা নদী হোক, বুড়িগঙ্গা হোক, মেঘনা হোক, যমুনা হোক, কিন্তু কয়েকটা যেন পালতোলা নৌকা থাকে। কারণ নদীর সৌন্দর্য কিন্তু পালতোলা নৌকা, যেমন আকাশের সৌন্দর্য তারা এবং চাঁদ। আর আরেকটা জিনিস আমার খুব মনে পড়লো, সেটা আমি আমার গ্রামের পাশ দিয়ে আসলাম, আমার বাড়ির ধরতে গেলে বাড়ির পাশ দিয়ে আসলাম। আমাদের এলাকা একসময় ছিল ঢাকা জেলা, এখন হয়ে গেছে মুন্সিগঞ্জ জেলা, অথচ বিক্রমপুর ঐতিহ্যবাহী একটা নাম, সেই মুঘল সাম্রাজ্য সময় কিংবা তারও আগে থেকেই বিক্রমপুর। তা আমাদের জেলা কেন বিক্রমপুর হয় নাই? এটা মুন্সিগঞ্জ জেলা কেন হলো? চেঞ্জ করা যায়, কিন্তু আমার মনে হয় এটা বিক্রমপুরই হওয়া উচিত। আমরা বিক্রমপুর জেলার লোক হওয়া উচিত। গরম, কীরকম গরম? 98 ডিগ্রি এখন, কিন্তু যেহেতু হিউমিডিটি, ইট ফিলস লাইক 118 ডিগ্রিজ, 118 ডিগ্রি ফারেনহাইট, 48 ডিগ্রি সেলসিয়াস। দিস ইজ হট। আমাদের 4 ঘন্টা লাগলো, আমরা বুড়ি গোয়ালিনী রেঞ্জে চলে এসেছি। এটা সুন্দরবন, তা এখানে আসলে লোকালয় আছে, আমরা তার ভিতরে যাচ্ছি এখন। না, সেটাই। এটা দেখতে গেলে সুন্দরবনই দেখেন, তার পাশে আমরা নদীর এখন যে নদীটা পার হচ্ছিল, নাম কি এটা? এটা মুন্সিগঞ্জ নদী। মুন্সিগঞ্জ নদী, আচ্ছা। খোলপটিয়ার হ্যাঁ, ওপারে দেখতে পাচ্ছেন সুন্দরবন। আসলে আমরা সুন্দরবনের ভিতরে আছি এখন। এটা সুন্দরবনের ভিতরেরই একটা গ্রাম, কলাবাড়ি। কলাবাড়ি জায়গাটার নাম, মুন্সিগঞ্জের।
আমরা যাচ্ছি এখন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের পাশ দিয়ে। এখানে সব চিংড়ির চাষ হচ্ছে, চিংড়ি এবং কাঁকড়া, সফট শেল ক্র্যাব আর বিভিন্ন ধরনের চিংড়ি। আমরা এখন ট্রলারে করে বনের ভিতরে চলে যাব। ইস, এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা পুকুর, মন ভালো হয়ে যাওয়ার মতো, খুবই সুন্দর। জামরুল গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর জামরুল আসছে গাছে। এটা আমাদের বোট, এটা করে আমরা যাব। ঘাটটা হলো বুড়িগোয়ালিনী অথবা নীলডুমুর ঘাট, আমরা সেখান থেকে যাচ্ছি। ভুরির মতো নদীটা এক জায়গায় এসে বেড়ে গেছে, সেখান থেকে নামটা হয়েছে খোলপটুয়া, পানি নাম, তাই না? হলেন দীপু ভাই, যে নাকি আমরা যে রাস্তা ধরে আসলাম তার জেনারেল কন্ট্রাক্টর। আচ্ছা, রাস্তা কাজ হয়নি, হচ্ছে, বাট এই ভাইয়ের জন্যে আমরা এখানে আসতে পেরেছি, যিনি এত সুন্দর রাস্তা বানিয়েছেন। আমাদের জন্য রান্না হচ্ছে দেশি মুরগির মাংস, নৌকার মধ্যে রান্না হচ্ছে। ঘরটা ছোট, কিন্তু যা যা দরকার সবই আছে। আর চুলাটা বাইরে আনা যাবে না, কারণ তাহলে বাতাসে রান্না হবে না। প্রচণ্ড গরম ছিল, কিন্তু আমরা নৌকায় ওঠার পরে বাতাসে খুব আরাম লাগছে। এখন আর মনে হয় না 118 ডিগ্রি ফারেনহাইট। আমরা এখন আসলাম কলাগাছিয়া ফরেস্ট রেঞ্জে, ফরেস্ট অফিসে। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা সেখানে যাবো দেখতে। আমাদেরকে স্বাগতম জানাতে একদল বানর চলে আসছে। কিরে বাবা, কেমন আছোস? কই যাও, কই যাও? এদিকে আসো, আসো আসো আসো, গল্প সল্প করি। তোমরা কই যাও? এক পাল চলে আসছে, প্রায় 10-12টা একটা পাল হবে। সে হলো দলের লিডার, সে দূর থেকে আমাদেরকে অবজার্ভ করতেছে। আর তার সাথে যারা আছে তারা একটু সেফ ডিস্টেন্স রাখছে আর কি, বেশি কাছে না এসে। খুব সুন্দর, একেবারে লাল টকটকা তার মুখ, বিউটিফুল।
তারা এখানে ছিল না, আমরা আসার পরেই তারা দৌড়ে চলে আসছে এখানে। এখানে রেস্টের জন্য সুন্দর একটা ছনের ঘরের মতো আছে, রেস্ট নেওয়ার জন্য ভালো জায়গা। মাশাআল্লাহ, এইটা তো আশা করি নাই, এই হরিণও আমাদেরকে হ্যালো বলতে চলে আসছে। হ্যাঁ এদিকে আসো বাবা, এদিকে আসো, আচ্ছা এদিকে আসো। ও মাই গড, খোলা বনের মধ্যে একটা হরিণ যে এইভাবে সামনে চলে আসবে এটা আমি ইমাজিন করতে পারি না। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো 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 আসো। আমার এটা ইমাজিনের বাইরে, এটা কিন্তু কোনো পোষা হরিণ না, এটা একটা বনো হরিণ, সম্পূর্ণ বনো হরিণ আমাদের কাছে চলে আসছে। কিরে বাবা কেমন আছো? আরও একদিকে আসো, কাছে আসো, একটু আদর করে দিই। আসো আসো, কাপ কাপ কাপ, আসো আসো আসো। এত ফ্রেন্ডলি হরিণ আমি দেখি নাই, মনে হয় ট্যুরিস্টরা এসে তাদেরকে মাঝে মধ্যে খাবার টাবার দেয়, এবং এই খাবারের জন্যই সে এত দূর চলে আসছে। আনবিলিভেবল। আরে বাবা রে, এত কাছে হরিণ আমেরিকাতে প্রচুর দেখেছি, কিন্তু ফারুক ভাই কিন্তু এইভাবে এত কাছে থেকে আমি কোথাও দেখি নাই। পূর্বপুরুষরা কিরে বাবা, আমরা খাবার টাবার দেই নাই, তার মন খারাপ, সে চলে যাচ্ছে এখন। আমি বিশ্বাসই করতে পারছি না এই হরিণ আমাদের এত কাছে চলে আসছে। বাবা এদিকে আসো, আসো 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 আসো, কাম কাম কাম। না, সে বুঝছে লাভ নাই, সে বুঝছে আমাদের সাথে ঘোরাঘুরি করে লাভ নাই, কোনো খাবার টাবার দিব না। জ্যাকমা বসে আছে, সে বনের ভিতরে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। বনের ভিতর দিয়ে খুব সুন্দর একটা বোর্ড ওয়াক, আমরা হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারে। আর এখানে আসতে যদি পুইরা যাই, কাঁকড়া গাছ মনে হয় না? তাইলে তো কাঁকড়া না এখানে এসে পড়লে তো ভালো, মানুষের হাসাহাসির একটা সুযোগ পাইলো আর কি। গাছটা সুন্দর। কি আমানিল্লাহ, অসুবিধা নেই। আমাদেরকে দেখেই জঙ্গলের ভিতর থেকে দৌড়ে চলে আসছে। খাবার আনছে নাকি, ও তো খাবারের জন্য আগে। কিরে বাবা, এটা খাবার দিলে ওর হিংস্র হয়ে যাবে। তোমার বেবিটা কেমন আছে? এই বেচারা খাবারের লোভে আমাদের পিছে পিছে আসছে। আসো বাবা, কাছে আসো, খাবার নাই কিন্তু আসো, আসো এদিকে আসো। সে ছিল নিচে, এখন আমাদের সাথে সাথে এই বোর্ড ওয়াকের এখানে চলে আসছে। এখন এখন গাছ ঝুলার কম্পিটিশন হচ্ছে। ঝুলতে পারছে, দীপু ভাই পারছে। সে খুব অবাক হয়ে দেখতেছে যে এরা ঝুলাঝুলি কেন করে। টার্ন ভাইয়া, ভালো করে ঝুলেন, ঝোলা হয় নাই, আরেকবার ঝুলেন, ভালো করে ঝুলেন, আমি দেখি নাই তখন। বাবা ঝুলতে পারে। আমরা এসছি আসলে এদিক থেকে এসছি, সুন্দরবন আসলে এই পাশ থেকে শুরু হয়েছে, উত্তর থেকে এই দক্ষিণমুখী। এখান থেকে 45 মাইল বা 72-73 কিলোমিটার পরে হলো সমুদ্র। এইদিকে এই পশ্চিম দিকে যেটা দেখছেন, পশ্চিম দিকে এদিকে 20-25 মাইল গেলে, 40-45 কিলো গেলে এরপরে হলো ইন্ডিয়া। আর এদিকে হলো আপনার সরাসরি উত্তর দিকে অনেকগুলো রেঞ্জ আছে। সোফার আমরা জঙ্গলে এসে কিছু একটা ওয়াইল্ড হরিণ দেখলাম, খুবই ফ্রেন্ডলি, আর দেখলাম অনেক বানর। বাঘ দেখি নাই, আর সবার খুব ইচ্ছা যেন বাঘ না দেখি। অবশ্য বাঘ দেখাটা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হবে, এটা ঠিক।
ভাইটা কি পাতা? পশুর। পশুর গাছের পাতা। এটা পশুর গাছ। এই গাছের নাম এটা হলো আরেকটা হরিণ। এর আগে যেটা দেখেছিলাম সেটা অনেক বড়, এটা একটু ছোট, কিন্তু এর এক সময় এরা রিজার্ভেশনে ছিল, কিন্তু পরে যখন নাকি ওদের পপুলেশন অনেক বেশি বেড়ে গেছে তো ছেড়ে দিয়েছে ওদেরকে এখন। কিন্তু তারপর এরা পোষার মতোই মানে পোষার মতোই অ্যাক্ট করে, এরা ভয় পায় না এবং মানুষের দেওয়া খাবার টাবার খায়। খাবার নিয়েছি না কোনো। আয় 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 আয়। আচ্ছা ঠিক আছে। অনেক চেষ্টা করলাম, সে আমাকে তার আগে যেতে দেয় না, সে থাকবে আগে আগে। আমি স্পিড বাড়ালে সেও স্পিড বাড়ায়। বাহ বাবা বাহ বাবা, স্মার্ট স্মার্ট হরিণ। অসম্ভব গরম, মনে হচ্ছে একটা সনায় ঢুকে পড়েছি। পয়সা দিয়ে সনায় যেতে হবে না, ন্যাচারাল সনা। বাট অনেক এনজয় করলাম, খুব ভালো লাগলো। যেটা আমরা আগে দেখেছিলাম, জি না, এটা আর ও এটা আরেকটা। ও অনেকগুলো হরিণ আছে এখানে যারা খোলা থাকে। খাবার জন্য তারা কেইজে না, তারা খোলামেলা জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করে। কি তুমি চিপস খাবা? চিপস তো নাই, দোকানদার নাই। দেখো, আসো আসো আসো, কাম 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 কাম। মুড়ি মুড়ি হাত থেকে খাবে, হাতের থেকে নিয়ে খাবে। আর এই যে একটা মদ্দা হরিণ, সে এক বাসার নিচে রেস্ট নিচ্ছে গরমে। তার অনেক বড় শিং। একটা দিন ওইগুলো সবগুলো আপনি ওদিকে চলেন, বাবার সামনে সরো, সামনে সরো। আপনি একটু পিছিয়ে যান, আপনি একটু পিছিয়ে যান। আচ্ছা এই ভাই, আপনি ওর ছবি আমাদের সাথে আপনার ক্যামেরাটা তুলে দেন একটা ছবি। পিছিয়ে যান। এবার মারে পাইছেন পাইছেন। আর একটু সস্তে হবে। বিস্কুট নেব। বাস। আমি না খাবারের জন্য সেও চলে আসছে। আবার ও চান্সে না না এখন আমি শুরু জাস্ট এদের নিয়ে একটা ছবি তুলতে হবে। আঙ্কেল তাহলে বুঝেছিস? ওইটা পানির নে খাচ্ছে না খাওয়া। আমরা বন ঘুরে আসলাম, হরিণ বানর দেখলাম। এখন আমরা যাচ্ছি
খালের ভিতরে, সেখানে আমরা রান্না টান্না করবো, তারপর খাবো গহীন জঙ্গলে। গহীন জঙ্গলে। এই হলো সত্যিকারের বেড়ানো, প্রাইভেট বোটে স্বাধীনভাবে বেড়ানো। আমরা এখন ঢুকছি খলসি বুনিয়াতে। বিউটিফুল সুন্দরবন, সুন্দরবন আসলেও সুন্দর। আর এটা লবণাক্ত পানি, এই বন অঞ্চলের এটা এটা হলো সাইজে এই এই এত থেকে শুরু করে এত পর্যন্ত 5-6 ইঞ্চি পর্যন্ত হয়, 2 ইঞ্চি থেকে। এটার স্বাদ হলো একটু সল্টি স্বাদ, আর ওইটা হলো মিষ্টি পানির স্বাদ। ওটা আসলে মিষ্টি পানি লবস্টার আর কি। আসলে এই সমুদ্রের এখানে, সমুদ্র না ঠিক, এই বনের ভিতরে যে লেকগুলো আছে এখান থেকে কালেক্ট করা হয়েছে। এটা আমরা খাবো আজকে। দুধে মাছের তো সবচেয়ে বেশি মাছ টেস্ট হলো চাকা চিংড়ি। চাকা চিংড়ি, নদীর চিংড়ি যেটা চাকা, যেটা ওই যে ঘাটে ওই যে ব্যাগে দেখলাম, গায়েটা চাকা চাকা ছোপ আছে। আর একটা আছে হরিণা চিংড়ি, টাইগার আছে, হরিণা চিংড়ি আছে, টাইগার চিংড়ি আছে।
আপনাদের যেটা এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে আপনাদের এখানে যায় তো নেক্সট হলো বাগদা, যেটা আমার থাকছে। এই বনের ভিতরে এই রান্নার যে সুন্দর স্মেল বেরোইছে, আই এম রিয়েলি গোনা এনজয় ইট। ব্যাটারি জেনে ক্ষুধা, সুন্দর বাতাস, নদীর বাতাস, আর ক্ষুধা আসতে আসতে আর যে সুগন্ধ খাবারের ক্ষুধা যা লাগছে এখন একটা মাছ আমি একাই খেতে পারবো মনে হয়, একটা মুরগি দুইটা মুরগি কোনো ব্যাপার না। হঠাৎ করে দেখলাম আমার খুব আনইজি লাগতেছে একটু, আপনি যেই মুখ দিয়ে বেরোলেন ক্ষুধা তার মধ্যেও আছে, আমার এই জন্য আনইজি লাগতেছে। হ্যাবিসে রান্না হচ্ছে। বাবা, ঝোলটা এরকম মাখা মাখা হয়েছে। इंक्लूडेड और एक्सक्लूडेड? ओके ओके। और ये आप काम कीजिए, आपको ये 10 आदमी का पैक्स कीजिए 10। हाँ दो कर ওয়াও ওয়াও, आदमी के लिए एक জাস্ট অ্যামেজিং। রান্না সব শেষ, না এখন আর একটা আছে। এখন আমরা খাবো। আমি যখন মস্কোতে স্টুডেন্ট ছিলাম এই 90 সালের শেষের দিকে কি 91 কোটার দিকে, তা আমরা হোস্টেলে যখন গিয়েছি, আমাদের হোস্টেলটার আমাদের ব্লকে ওই সময় রুম হিটার এবং সার্ভিস লাইনের হিটারটা কাজ করছে না, 4 দিন 5 দিন হয়ে গেছে। তা আমরা কোনো গোসল টোসল করতে পারছি না, কারণ পানি খুব ঠান্ডা, এটা ফ্রিজিং টেম্পারেচার, তো -12 এরকম যাচ্ছে। ওটা ওই দেশের শীতের তুলনায় খুব একটা ঠান্ডা না, কিন্তু আমাদের জন্য তখন নতুন গেছি, আমাদের জন্য অনেক ঠান্ডা। 5-6 দিন হয়ে গেছে, এখন তো গোসল তো করা দরকার, গোসল করতে পারছি না। এখন আমি আমার রুমমেট বললাম, ওর একটু ছুচিবে, আমার ছুচিবে, যে আমরা অন্যতে কারো রুমে যে গোসল করবো না। তা গোসল আমাদের করতে হবে, আজকে যা থাকে কপালে। তা নিয়ম হলো ফ্রিজিং হয়ে যাওয়ার আগে ও গোসল করবে, আমি তোয়ালেনে দাঁড়ায় থাকবো, আমি গোসল করবো, ও তোয়ালেনে দাঁড়ায় থাকবে। এরপরে হয়ে গেল টস, কে আগে এই রিস্কটা নেবে। তার ফর্চুনেটলি আমি টসে হেরে গেলাম, আমি প্রথম গোসল করতে গেলাম। আমি গোসল করতে যাওয়ার পরে যথারীতি আমি কেবল শাওয়ারটা ঢালছি, ওর সাথে সাথে ও বুঝে ওঠার আগে আমি মোটামুটি জমে গেছি, ও আমাকে টাওয়াল দিয়ে ধরে ফেলছে। ধরে ফেলার পরে আমি ওখানে হাফ ফ্রিজ হয়ে যাওয়ার অবস্থা। আমি টসে হারার জন্য বাধ্য হয়ে আমারই গোসলটা গেল, ও ওইটা থেকে আর গোসল করলো না। বাইরে না ভিতরে? ভিতরেই, শহরে ওই যে বাথরুমের ভিতরে আমাকে জড়াটরা নিয়ে চলে আসলো। এর পরবর্তী ওর গোসল করলো না, এবং আনফর্চুনেটলি বললাম এই কারণে, ওর জন্য ফর্চুনেট, ঠিক ওটা ঠিক 2-3 ঘন্টা পরে পানির লাইন, ওয়াটার গরম হিটারের লাইন চলে আসলো, মাঝখান থেকে আমার যাওয়ার হয়ে গেল। এটা একটা এখনো নস্টালজিয়া। দারুণ গল্প শুনলাম। বেশি লাগবে শুধু, আমরা 2.5 জন আর কি। 2.5 জন। মাছ দুই ভাবে রান্না হচ্ছে, একটা হলো সামান্য খরচ কাঁচা মাছ, আর একটা হলো ভেজে তারপর রান্না হচ্ছে। 6 জন ভাগ হয়ে যাবে। এই মাছটাকে মনে করেছিলাম আমরা ভাজা খাবো, এটা আসলে ভাজার জন্য না, এটা ভেজে রান্না হচ্ছে, আর একটা রান্না হয়েছে কাঁচা। আপনি আমি এবারে ব্যবস্থা হচ্ছে, আর ধৈর্য ধরার উপায় নাই। বনের ভিতরে এইভাবে রান্না করে খাওয়া শ্যালকের জন্য কিছু বলবেন? ফার্স্ট এক্সপেরিয়েন্স। ছবি তো তুলে দাও একটু, এতে পাওয়া পাবে না। আসো, ছবি তুলে দিচ্ছি, সেটা তোর স্বভাব হবে আর
সুন্দরবনের নদীর বাগদা চিংড়ি। আপনার জন্য কি রাখবো? হ্যাঁ, ও খাবে, ইফতারের পরে খাবে। রেখে দাও, আর সব রেখে দিই না, তোমরা কিছু আমাদের সাথে খাওয়া দাওয়া করো। আচ্ছা, ওকে। বোটের ছাদে আমরা ফ্লোরে বসে খাচ্ছি। অনেক মজা ভাই, ওই ব্যাপারটা হলো, আমি যদিও এই অঞ্চলে থাকি, তো আমার এই কোনো মানে সম্ভাবনা কিংবা সৌভাগ্য ছিল না এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার। এই এক্সপিরিয়েন্সে ইন্সপিরেশন কিন্তু আপনি, ফারুক ভাই ইন্সপিরেশন ছাড়া এই প্রোগ্রাম করা যেত না, নাকি জামাল ভাই? ভুল বললাম? ওনার ওসিলাই এটা করা, উনি না কাঁচামরিচ দেবো? না, কাঁচামরিচ রাখবেন, অনেক ঝাল। খাবারটা ঝাল কিন্তু অসম্ভব মজা, অসম্ভব এনজয় করছি। অনেক মজা লাগছে সব কিছুই। ওই সারে দাও, সারের দেবো। বাগদা চিংড়ি অসাম। এটা কি মাছটা জানো? ভেটকি মাছ। ভেটকি মাছ, এটা দাও। ভেটকি মাছের মাথা দেখে দেখি। এটা প্লেন মাছও দাও সাথে, প্লেন মাছও সাথে। না না, এইটাই খাই দেখাকে, দেখেন প্রচুর মাছ। সে খুবই ভালো রান্না করে। আমি কিন্তু আসলে খারাপ হলে ভালো বলি না, ভালো হইলেই বলি। এটা যেটা ভালো সেটাকে খারাপ বলার কোনো উপায় নাই। কিন্তু এই ভুনা দাঁতনে মাছ, দাঁতনে মাছের নাম হলো, এটার মাছের দাঁত অনেক শক্ত, এই জন্য এটার নাম হলো দাঁতনে মাছ। এইখান থেকে রওনা দেবো দাঁতনে মাছটা 5 ঘন্টা 10টা পর্যন্ত। না, 4 ঘন্টা। 4 ঘন্টা দিনের বেলায়। না, রাতে আরো কম সময় লাগবে। রাস্তা থামিতে আসছি, রাস্তার দুইটা দুইভাবে রান্না, একটা ভেজে আমি শিওর আর একটা হালকা সিদ্ধ করে, রাস্তার হিসাব হয়ে গেছে। দুইটাই অসাধারণ মজা। এই ছেলে খুবই ভালো রান্না করে, খুব এনজয় করছি, অনেক মজা। মাংস ডাল কিছু দিছো না? খেয়ে দেখতে হবে কেমন। এখন খেতে হবে মুরগির মাংস। এক টুকরা দাও, এক টুকরা, এতগুলি দিও না। এতগুলো খাবে কে তাহলে? আপনাদের জন্য তো সবকিছু ব্যবস্থা এটা হলো বনমুরগ, বনমুরগের মাংস খাচ্ছি এখন। বনমুরগের মাংস খুবই আগ্রহ নিয়ে খাচ্ছি, বনমুরগের মাংস। বালি সারনি কেন? এই খাওয়ার পরে তো সরাসরি শীত ছাড়া উপায় নেই। সমস্যা নেই, আমাদের আমাদের রাখবা, খেয়েই সরাসরি। সমস্যা নেই, বেসন আছে আমার নাইটে। একটু শক্ত, খাইয়ে কের বাড়া যায়, সরাসরি শুয়ে পড়তে। এখন কি আইনে দেবো? বেশ শক্ত, কিন্তু আসল মুরগি খাচ্ছি। তবে ট্রেন লাগবে নাকি? আমি অবস্থা লাগবে। যে খাওয়া দিচ্ছি ডালটা আছে ভালোই, মোটামুটি। খাওয়া হলো আপনার হাঁড়িতেই, এই প্লেটেই, যে প্লেটে ভাত খেয়েছেন সেখানে আপনি দই খাবেন, তাই আমি এখন সেভাবে খাচ্ছি। মুখে দিলে বোঝা পানি। একটু ভাত নেন, তাহলে আর ভালো। দইটা হলো চ্যাম্পিয়ন, হালকা টকটক মিষ্টি, লোকাল দই, অসম্ভব মজা। কেউ যদি বলতো হরিণের দই, বিশ্বাস করতাম। অনেক খুবই এনজয় করছি ডিনারটা, লাঞ্চ। যেমন ছিল ভালো খাবার, তেমন ছিল পরিবেশ, আর সাথে সমমনা সঙ্গী এনজয় করার জন্যে। এর চেয়ে ভালো আর কি দরকার, আর কিছুই চাই না। থ্যাংক ইউ সাথে আসার জন্যে। দীপু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর অপি ভাই আপনি তো আসেনি, টিম লিডার। না না, আমি এম লুকিং ফর প্রেশাস কোম্পানি। থ্যাংক ইউ ফর এভরিথিং। খুশি তাহলে। আর অপি ভাই কমপ্লিট রিল্যাক্সেশন। আমাদের জন্য বিছানাও ঠিক করা আছে, শুয়ে শুয়ে রেস্ট নেওয়ার জন্য। ফিরে যাচ্ছি আমরা। রাতে থাকতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু রাতে থাকার মতো এনাফ সময় আমাদের নাই।
আসতো। অসম্ভব সুন্দর, এত সুন্দর। অসম্ভব মজার, অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। একদম নদীর মধ্যে, বনের ভিতরে, সুন্দর বনের ভিতরে নদীতে আমরা লাঞ্চ করলাম। চিংড়ি মাছ, 2 ধরনের মাছ, ডাল, বনমোরগ, সব কিছু দিয়ে। এটাকে কিছু দিয়ে টপ করা যায় না। আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স। অপি ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়ার জন্যে এবং আমার সাথে সময় দিয়ে এখানে আসার জন্যে। আমাদের টোটাল খরচ হলো 8,000 টাকা, 5,000 টাকা বোটের জন্যে, আর 3,000 টাকা আমাদের 5 জনের। এটা 6 জন, 8 জনও খেতে পারে আসলে। 8 জন, অলমোস্ট 8 জনের মতো খাবার, বনমুরগ, মাছ টাছ, ডাল সব নিয়ে, ভাতটা নিয়ে 3,000 টাকা খাবার, আর 5,000 টাকা নৌকা, মোট 8,000 টাকা। দামটা তো খুবই রিজনেবল। এরকম একটা প্রাইভেট ট্যুর সারাদিনের জন্যে, নট ব্যাড। তো ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thank you.